ভূমিকম্পের রাতে। গভীর রাতে হঠাৎ ভূমিকম্প। পুরো বাড়ি কেঁপে উঠল। আমি ভয়ে চিৎকার করে ছেলেকে ডাকলাম। সে দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরল। ভয় পেও না মা, আমি আছি। কম্পন থামলেও সে আমাকে ছাড়ল না। তার বুকে মাথা রেখে আমি কাঁপছি। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা নবদম্পতির মতো একসাথে মৃত্যুর মুখোমুখি হয়েছি। তার হৃদস্পন্দন আমার কানে শোনা যাচ্ছে। বলল, মা, যদি আজ পৃথিবী ধ্বংস হয়ে যেত, তাহলে আমি চাইতাম তুমি আমার স্ত্রী হিসেবে আমার সাথে থাকো। ভূমিকম্পের আতঙ্কের চেয়ে তার এই কথায় আমি বেশি কেঁপে উঠলাম। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই বিপদের মুহূর্তে আমার একমাত্র চাওয়া তুমি। বাইরে এখনও মৃদু কম্পন হচ্ছে, কিন্তু আমার ভেতরে তার কথার কম্পন আরও তীব্র। ভূমিকম্পের রাতে ছেলের এমন অস্বাভাবিক প্রেমের প্রকাশ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তন্বী চক্রবর্তী। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল চক্রবর্তী, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, অর্জুন আর পূর্ণিমা। অর্জুন ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। সেদিন রাত ৩টার দিকে হঠাৎ করেই ভূমিকম্প শুরু হল। আমার ঘুম ভেঙে গেল। পুরো বাড়ি যেন দোলা শুরু করল। আমি ভয়ে অস্থির হয়ে অর্জুনকে ডাকলাম। সে পাশের ঘর থেকে দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরল। মা, ভয় পেও না, আমি তো আছি। তার শক্তিশালী হাত দুটি আমার কোমর জড়িয়ে রাখল। আমি তার বুকে মুখ লুকিয়ে রাখলাম। কিন্তু অদ্ভুত কথা হল, ভূমিকম্প থেমে যাবার পরও অর্জুন আমাকে ছাড়ল না। আমি তার শক্ত বুকে মাথা রেখে কাঁপতে থাকলাম। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, মনে হচ্ছে আমরা দুজন যেন একসাথে মরতে বসেছিলাম, নবদম্পতির মতো একে অপরকে জড়িয়ে ধরে। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। তুই কি বলছিস অর্জুন? মা, সত্যি কথা বলি, আজ যদি সত্যিই পৃথিবী ধ্বংস হয়ে যেত, তাহলে আমি চাইতাম তুমি আমার স্ত্রী হিসেবে আমার পাশে থাকো। আমার মনে হতো আমরা স্বামী স্ত্রী হয়ে একসাথে মৃত্যুর মুখোমুখি হচ্ছি। আমি ঘাবড়ে গিয়ে তার বুক থেকে মুখ তুললাম। অর্জুন, তুই কি বলছিস? আমি তো তোর মা। কিন্তু সে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি জানি এটা খারাপ, কিন্তু সত্যি কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না। এই বিপদের মুহূর্তে আমার একমাত্র চাওয়া তুমি। বাইরে এখনও হালকা কম্পন হচ্ছিল, কিন্তু আমার ভেতরে তার কথার কম্পন ছিল আরও তীব্র। এমন সময় হঠাৎ করে আমাদের বাড়ির পুরনো দেয়াল থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ দেয়ালের ভেতর থেকে কিছু একটা টেনে বের করছে। এটা কি শব্দ মা? অর্জুন আমাকে ছেড়ে দিয়ে সতর্ক হয়ে গেল। আমিও কান পেতে শুনতে থাকলাম। শব্দটা আসছিল আমাদের শোবার ঘরের উত্তর দিকের দেয়াল থেকে, যেন কেউ ইট সরিয়ে ফেলছে। অর্জুন টর্চ জ্বালিয়ে দেয়ালের দিকে এগিয়ে গেল। মা, এই জায়গাটা দেখো, এখানে একটা ইট নড়ে গেছে। অর্জুন আঙুল দিয়ে দেয়ালের একটা অংশ দেখাল। আমি কাছে গিয়ে দেখলাম, সত্যিই একটা ইট একটু বাইরের দিকে বেরিয়ে এসেছে। অর্জুন সেটা টেনে বের করল। তার পেছনে একটা ছোট গোপন প্রকোষ্ঠ দেখা গেল। এই বাড়িতে গোপন কুঠুরি ছিল? আমি অবাক হয়ে বললাম। অর্জুন টর্চের আলো ভেতরে ফেলল। সেখানে একটা পুরনো কাঠের বাক্স রাখা। বাক্সটা বের করে খুলল। ভেতরে পুরনো কিছু কাগজপত্র, একটা ডায়েরি আর কয়েকটা সোনার অলংকার। এগুলো কার? আমি ভাবলাম। অর্জুন ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। মা, এটা দেখো। এই ডায়েরিটা আমাদের দাদুর লেখা। তারিখ দেখো, ১৯৭৫ সাল। আমি ডায়েরি নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, আজ আমি এই বাড়িতে একটা অদ্ভুত রহস্য আবিষ্কার করেছি। এই বাড়ির নিচে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে গেলে শহরের অন্য প্রান্তে পৌঁছানো যায়। ব্রিটিশ আমলে এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো গুপ্ত কাজে। কিন্তু এই গোপনীয়তা রক্ষা করার জন্য আমি এই কথা কাউকে বলবো না। মা, দাদুর ডায়েরিতে আরও লেখা আছে। দেখো। অর্জুন পরের পাতা উল্টাল। আজ আমি সুড়ঙ্গের ভেতরে গিয়েছিলাম। সেখানে একটা বিশাল গুহা আছে। গুহার ভেতরে অনেক পুরনো শিলালিপি। মনে হচ্ছে এই জায়গা হাজার বছরের পুরনো।
কিন্তু সবচেয়ে অদ্ভুত কথা হল গুহার গভীরে একটা অদ্ভুত আলো জ্বলতে থাকে। কোনো বাতি নেই, কোনো আগুন নেই, তবু আলো জ্বলছে। এই রহস্য আমি কিছুতেই সমাধান করতে পারছি না। আমি ভয়ে কেঁপে উঠলাম। অর্জুন, তোর দাদুর এই কথাগুলো সত্যি? মা, আমাদের খুঁজে দেখা উচিত। দাদু মিথ্যে বলতেন না, অর্জুন বলল। আমরা ডায়েরির বাকি অংশ পড়তে থাকলাম। দাদু লিখেছিলেন, আমি আজ গুহার গভীরে গিয়েছিলাম। সেখানে একটা প্রাচীন মূর্তি আছে। মূর্তিটা একটা নারীর, কিন্তু সেই নারীর হাতে একটা অদ্ভুত পাত্র। সেই পাত্র থেকেই আলো বের হচ্ছে। আমি যখন মূর্তিটার কাছে গেলাম তখন মনে হলো যেন সেই নারী আমার সাথে কথা বলছে। সে বলছে, যে ব্যক্তি এই গুহার রহস্য উদ্ঘাটন করবে সে অসীম শক্তির অধিকারী হবে। অর্জুন, এগুলো কি সত্যি? আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। মা, চলো দেখি। সুড়ঙ্গটা কোথায়? অর্জুন ডায়েরি পড়তে থাকল। সুড়ঙ্গের প্রবেশদ্বার আছে রান্নাঘরের নিচে। রান্নাঘরের মেঝেতে একটা বিশেষ পাথর আছে। সেই পাথরে চাপ দিলে একটা গোপন দরজা খুলে যায়। দাদুর ডায়েরিতে এই কথা লেখা ছিল। আমরা রান্নাঘরে গেলাম। অর্জুন মেঝেতে হাত বুলিয়ে খুঁজতে লাগল। হঠাৎ একটা পাথরের উপর চাপ দিতেই একটা অদ্ভুত শব্দ হল। মেঝের একটা অংশ সরে গেল। নিচে একটা সিঁড়ি দেখা গেল। মা, দাদুর কথা সত্যি? অর্জুন উত্তেজিত হয়ে বলল। আমার ভয় লাগল। অর্জুন, আমরা নিচে যাব? হ্যাঁ মা। চলো দেখি কি আছে। অর্জুন টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। আমি তার হাত ধরে নিচে নামলাম। সিঁড়িটা বেশ লম্বা। প্রায় 50টা ধাপ নেমে আমরা নিচে পৌঁছলাম। সেখানে সত্যিই একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গটা বেশ চওড়া। দুজন মানুষ আরামে হাঁটতে পারে। আমরা সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চললাম। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা বড় গুহায় পৌঁছলাম। গুহাটা অনেক বড়। আর সত্যিই সেখানে একটা আলো জ্বলছে। কিন্তু সেই আলোর উৎস দেখা যাচ্ছে না। মা, দেখো ওখানে। অর্জুন গুহার একদিকে দেখিয়ে বলল। আমি তাকিয়ে দেখলাম, সত্যিই একটা প্রাচীন মূর্তি আছে। মূর্তিটা একটা সুন্দরী নারীর। তার হাতে একটা পাত্র। সেই পাত্র থেকেই আলো বের হচ্ছে। আমরা মূর্তির কাছে গেলাম। মূর্তিটার নিচে কিছু লেখা আছে। অর্জুন সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এটা সংস্কৃতে লেখা। আমি পড়তে পারছি না, অর্জুন বলল। হঠাৎ করে মূর্তির পাত্র থেকে আরও উজ্জ্বল আলো বের হল। আমি ভয়ে অর্জুনকে জড়িয়ে ধরলাম। সেই আলোর মধ্যে একটা নারীর আকৃতি দেখা গেল। সেই নারী আমাদের দিকে তাকিয়ে হাসল। তোমরা অবশেষে এসেছ, সেই নারী বলল। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তুমি কে? আমি এই গুহার রক্ষক। 1000 বছর ধরে আমি অপেক্ষা করছি। অপেক্ষা করছি এমন কারো জন্য যে এই রহস্য উদ্ঘাটন করবে। সেই নারী বলল। কি রহস্য? অর্জুন সাহস করে জিজ্ঞেস করল। এই পাত্রের ভেতরে লুকিয়ে আছে অমরত্বের রহস্য। যে ব্যক্তি এই পাত্রের পানি পান করবে সে অমর হয়ে যাবে। তার বয়স আর বাড়বে না। সে চিরজীবী হবে। সেই নারী ব্যাখ্যা করল। সত্যি? আমি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। কিন্তু এই পানি শুধুমাত্র তারাই পান করতে পারবে যারা সত্যিকারের ভালোবাসায় একে অপরকে ভালোবাসে। মা ও ছেলের মধ্যে যদি প্রকৃত ভালোবাসা থাকে তাহলেই এই পানি কাজ করবে, নারী বলল। অর্জুন আমার দিকে তাকাল। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এই পরিস্থিতি কি হচ্ছে? আমার ছেলে আমাকে নিয়ে এমন কথা বলছে। অর্জুন, তুই কি বলছিস? আমরা তো মা ছেলে, আমি বললাম। কিন্তু সেই নারী হেসে বলল, তোমাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা দেখেই আমি বুঝতে পারছি। তোমরা দুজনেই পরস্পরকে গভীরভাবে ভালোবাসো। এই ভালোবাসায় কোনো পাপ নেই। এটা একটা পবিত্র বন্ধন। আমি আর বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ অর্জুন আমার কাছে এসে আবার আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি চিরযুবতী থাকবে। আমিও পান করব। তাহলে আমরা দুজনেই চিরকাল একসাথে থাকতে পারব, অর্জুন বলল। কিন্তু অর্জুন। আমি কিছু বলার আগেই সেই নারী বলল। চিন্তা করো না। এই পানি পান করলে তোমাদের সম্পর্ক আরও পবিত্র হবে। তোমরা আত্মিকভাবে এক হয়ে যাবে। আমি এখনও কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু অর্জুনের চোখে এমন একটা আকুতি দেখলাম যে আমি না করতে পারলাম না।
সেই নারী পাত্রটা আমাদের দিকে এগিয়ে দিল। পাত্রের ভেতরে স্বচ্ছ পানি জল জল করছে। প্রথমে মা পান করবে, তারপর ছেলে, নারী নির্দেশ দিল। আমি কাপা হাতে পাত্রটা নিলাম। পানিটা দেখতে সাধারণ পানির মতোই, কিন্তু একটা অদ্ভুত গন্ধ আসছে, মধুর মতো মিষ্টি গন্ধ। আমি পাত্রটা মুখে নিয়ে এক চুমুক পানি পান করলাম। পানিটা গলা দিয়ে নামার সাথে সাথে আমার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম, যেন আমার ভেতরে হাজারো বিদ্যুৎ খেলে যাচ্ছে। তারপর অর্জুন পাত্রটা নিয়ে পানি পান করল। সেও একই রকম অনুভব করল। এবার তোমরা চিরকালের জন্য এক হয়ে গেছ, নারী বলল এবং হাওয়ায় মিলিয়ে গেল। আমি অর্জুনের দিকে তাকালাম। সত্যিই তার মুখে একটা অন্যরকম জ্যোতি দেখা যাচ্ছে। আমার নিজের শরীরেও একটা অদ্ভুত শক্তি অনুভব করছি। মা, আমার কেমন লাগছে, যেন আমি নতুন জীবন পেয়েছি, অর্জুন বলল। আমরা গুহা থেকে বের হয়ে বাড়িতে ফিরে এলাম। কিন্তু এখন আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। আমি বুঝতে পারছিলাম অর্জুন কি ভাবছে। সেও আমার মনের কথা বুঝতে পারছে। পরদিন সকালে আমি আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম। আমার মুখের সব বলিরেখা মিলিয়ে গেছে। আমাকে দেখতে লাগছে 25 বছরের মেয়ের মতো। অর্জুনও তার চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। সে আরও সুন্দর হয়ে গেছে। মা, সত্যিই আমরা অমর হয়ে গেছি? অর্জুন জিজ্ঞেস করল। মনে হচ্ছে, আমি বললাম। এদিকে আমার স্বামী রাহুল সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখে অবাক। তন্বী, তোর কি হয়েছে? তোকে দেখতে অনেক ছোট লাগছে। আমি কি বলবো বুঝতে পারলাম না। কিছু না, হয়তো ভালো ঘুমের জন্য। রাহুল সন্দেহের চোখে আমার দিকে তাকাল। গতকাল রাতে ভূমিকম্পের পর তোরা কি করছিলে? আমি দেখলাম তুই আর অর্জুন রান্নাঘরে কিসব করছিলে। আমি ভয় পেয়ে গেলাম। কিছু না, পানি খেতে গিয়েছিলাম। কিন্তু রাহুল সন্তুষ্ট হল না। সে রান্নাঘরে গিয়ে মেঝেতে সেই পাথরটা খুঁজে বের করল। পাথরে চাপ দিতেই গোপন দরজা খুলে গেল। এটা কি? রাহুল চিৎকার করে উঠল। আমি আর অর্জুন দৌড়ে রান্নাঘরে গেলাম। রাহুল সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। রাহুল, তুমি যেও না, আমি চিৎকার করলাম। কিন্তু রাহুল শুনল না। সে সুড়ঙ্গ দিয়ে গুহায় গেল। কিন্তু সেখানে গিয়ে সে আর কিছুই দেখতে পেল না। গুহাটা একদম অন্ধকার। সেই আলো নেই, মূর্তি নেই, কিছুই নেই। এখানে কিছু নেই তো, রাহুল চিৎকার করে বলল। আমি আর অর্জুন গুহায় গিয়ে দেখলাম সত্যিই সব কিছু উধাও, যেন কিছুই ছিল না। কিন্তু গতকাল, অর্জুন বলতে যাচ্ছিল। গতকাল কি? রাহুল রেগে গেল। আমি চুপ করে রইলাম। বুঝলাম যে শুধু আমরাই সেই রহস্যের অংশীদার। অন্য কেউ সেই জগৎ দেখতে পাবে না। রাহুল রাগ করে বাড়িতে ফিরে গেল। আর আমি আর অর্জুন বুঝতে পারলাম যে আমাদের জীবন এখন সম্পূর্ণ বদলে গেছে। পরের কয়েকদিনে আমার শরীরে আরও পরিবর্তন এলো। আমি দিন দিন আরও যুবতী হয়ে যাচ্ছি। এখন আমাকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমার 21 বছরের ছেলে আছে। রাহুল আমার এই পরিবর্তন দেখে খুব অস্বস্তি বোধ করতে শুরু করল। সে সন্দেহ করছিল আমি কোনো প্লাস্টিক সার্জারি করিয়েছি। তন্বী, তুই সত্যি কিছু করিয়েছিস? তোর চেহারা একদম বদলে গেছে, রাহুল জিজ্ঞেস করল। না, কিছু করাইনি, আমি মিথ্যে বললাম। কিন্তু রাহুল বিশ্বাস করল না। সে আমার উপর নজরদারি রাখতে শুরু করল। এদিকে অর্জুনের সাথে আমার সম্পর্ক দিন দিন আরও গভীর হতে থাকল। আমরা একে অপরের মনের কথা বুঝতে পারি। কখনো কথা না বলেই আমরা জানি অপরজন কি চায়। একদিন রাহুল অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে দেখল আমি আর অর্জুন একসাথে বসে টিভি দেখছি। অর্জুনের হাত আমার কাঁধে। এটা কি? রাহুল রেগে গেল। কিছু না, টিভি দেখছি, আমি বললাম। ছেলের হাত তোর কাঁধে কেন? রাহুল চিৎকার করল। সে আমার ছেলে, হাত রাখতে পারে না, আমি বললাম। কিন্তু রাহুল আরও সন্দেহ করতে লাগল। সে অর্জুনকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করল, তুই তোর মায়ের সাথে অদ্ভুত ব্যবহার করছিস কেন? আমি কিছু করছি না বাবা, অর্জুন বলল। করছিস? আমি দেখছি। তোর মায়ের সাথে তোর ব্যবহার স্বাভাবিক নেই, রাহুল বলল। সেদিন রাতে রাহুল আমার সাথে কথা বলল। তন্বী, তোর আর অর্জুনের মধ্যে কি হচ্ছে? কিছু হচ্ছে না, আমি বললাম। মিথ্যে বলিস না। আমি সব লক্ষ্য করছি। তোর চেহারা বদলে গেছে, আচরণ বদলে গেছে। আর অর্জুনও অদ্ভুত হয়ে গেছে, রাহুল বলল। আমি কিছু বলতে পারলাম না।
কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমাদের সাথে। পরদিন সকালে আমি জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ অর্জুন এসে আমার পেছনে দাঁড়াল। তার হাত দুটি আমার কোমর জড়িয়ে ধরল। মা, আমার মনে হচ্ছে আমরা এক হয়ে গেছি, অর্জুন আমার কানের কাছে ফিসফিস করে বলল। আমি তার কথায় একটু কেঁপে উঠলাম। অর্জুন, তুই কি বলছিস? মা, সেই পানি পান করার পর থেকে আমি তোমাকে নিয়ে ভিন্নভাবে ভাবছি। তুমিও কি একই রকম অনুভব করছ? অর্জুন জিজ্ঞেস করল। আমি সত্যি কথা বলতে পারছিলাম না, কারণ আমিও একই রকম অনুভব করছিলাম। এমন সময় দরজায় করাঘাত হল। আমি দরজা খুলে দেখি একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি এই এলাকার পুরনো বাসিন্দা। আমার নাম রমেশ চন্দ্র ঘোষ। আমি আপনাদের বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে এসেছি, বৃদ্ধ বলল। আমাদের বাড়ির ইতিহাস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই বাড়িতে আগে আমার বন্ধু থাকত। তার নাম ছিল হরিহর রায়। সে আপনাদের দাদু, বৃদ্ধ বলল। আমি তাকে ভেতরে আসতে বললাম। অর্জুনও এসে বসল। আমি হরিহরের সাথে অনেক পুরনো বন্ধু। সে মারা যাবার আগে আমাকে একটা কথা বলেছিল। বলেছিল এই বাড়িতে একটা বিশেষ রহস্য লুকিয়ে আছে। রমেশ বাবু বললেন। কি রহস্য? অর্জুন জিজ্ঞেস করল। এই বাড়ির নিচে একটা প্রাচীন মন্দির আছে। সেই মন্দিরে একটা দেবীর মূর্তি আছে। সেই দেবী নাকি মানুষের ভালোবাসা পরীক্ষা করেন। যদি কোনো মা আর ছেলের মধ্যে প্রকৃত ভালোবাসা থাকে, তাহলে দেবী তাদের আশীর্বাদ করেন, রমেশ বাবু ব্যাখ্যা করলেন। আমি আর অর্জুন একে অপরের দিকে তাকালাম। কিন্তু এই আশীর্বাদের একটা শর্ত আছে, রমেশ বাবু আরও বললেন। কি শর্ত? আমি জিজ্ঞেস করলাম। যারা এই আশীর্বাদ পায় তাদের একসাথে থাকতে হয়। তারা আর আলাদা হতে পারে না। যদি আলাদা হয় তাহলে তাদের প্রাণ চলে যায়, রমেশ বাবু বললেন। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। মানে? মানে হলো মা আর ছেলে এখন চিরকালের জন্য একসাথে বাঁধা। তারা একে অপর ছাড়া বাঁচতে পারবে না, রমেশ বাবু স্পষ্ট করে বললেন। অর্জুন আমার হাত ধরল। মা, তাহলে আমরা সত্যিই এক হয়ে গেছি। রমেশ বাবু চলে যাবার পর আমি আর অর্জুন বুঝতে পারলাম আমাদের জীবন কোন দিকে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরে এসে আমাদের একসাথে বসে থাকতে দেখল। এখন আর সহ্য হচ্ছে না, রাহুল রেগে গেল। তন্বী, তুই অর্জুনের সাথে কি করছিস? আমি কিছু করছি না, আমি বললাম। মিথ্যে কথা। আমি সব দেখছি। তোরা দুজনের ব্যবহার স্বাভাবিক নেই, রাহুল চিৎকার করল। অর্জুন উঠে দাঁড়াল। বাবা, আপনি ভুল বুঝছেন। আমি কিছু ভুল বুঝছি না। তোরা দুজনে মিলে আমার সাথে চালাকি করছিস, রাহুল আরও রেগে গেল। সেদিন রাতে রাহুল আমাকে বলল, তন্বী, আমি আর এই বাড়িতে থাকব না। তুই যা করছিস সেটা ঠিক নেই। আমি কিছু ভুল করিনি রাহুল, আমি বলার চেষ্টা করলাম। করেছিস। তুই আর অর্জুনের মধ্যে যা হচ্ছে সেটা স্বাভাবিক নেই, রাহুল বলল। পরদিন সকালে রাহুল তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। সে বলল, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। রাহুল চলে যাবার পর আমি আর অর্জুন একা হয়ে গেলাম। আমার কন্যা পূর্ণিমাও তার বাবার সাথে চলে গেল। মা, এখন আমরা শুধু দুজনেই আছি, অর্জুন বলল। আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমি একটা অদ্ভুত জালে আটকে গেছি। কিন্তু অদ্ভুত কথা হলো, আমি রাহুলের জন্য কোনো দুঃখ অনুভব করছিলাম না। বরং মনে হচ্ছিল এটাই ঠিক হয়েছে। দিন যেতে থাকল। আমি আর অর্জুন একসাথে থাকতে শুরু করলাম। আমরা একসাথে খেতাম, একসাথে টিভি দেখতাম, এমনকি একই বিছানায় ঘুমাতাম। কিন্তু এসব কিছুই হচ্ছিল একদম পবিত্রভাবে। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। শুধু একটা গভীর আত্মিক বন্ধন। একদিন সকালে আমি দেখলাম আমার চুলে একটা সাদা চুল এসেছে। অর্জুন, দেখো। আমার একটা সাদা চুল এসেছে, আমি দেখালাম। সত্যিই মা, অর্জুনও দেখল। সেদিনই বুঝলাম যে আমাদের অমরত্বের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আবার বুড়ো হতে শুরু করেছি। আমি আবার সেই গুহায় যাবার চেষ্টা করলাম। কিন্তু সেখানে আর কিছুই নেই। সেই মূর্তি, সেই নারী, সেই আলো, সবকিছু উধাও। মা, আমাদের কি হবে? অর্জুন চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। জানি না, আমি বললাম। ধীরে ধীরে আমরা দুজনেই আমাদের আসল বয়সে ফিরে যেতে শুরু করলাম। আমি আবার ৩৯ বছরের মহিলা হয়ে গেলাম। অর্জুন আবার ২১ বছরের যুবক। কিন্তু আমাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল সেটা রয়ে গেল।
আমরা এখনও একে অপরের মনের কথা বুঝতে পারি। একদিন রমেশ বাবু আবার আমাদের বাড়িতে এলেন। তোমাদের কেমন লাগছে তিনি জিজ্ঞেস করলেন। আমরা আবার সাধারণ হয়ে গেছি আমি বললাম। সেটাই ভালো। দেবীর আশীর্বাদ চিরকালের জন্য নেই। সেটা শুধু একটা পরীক্ষা ছিল রমেশ বাবু বললেন। কি পরীক্ষা অর্জুন জিজ্ঞেস করল। দেবী দেখতে চেয়েছিলেন তোমাদের ভালোবাসা সত্যিকারের কিনা। যদি তোমরা এই অমরত্বের লোভে পড়ে থাকতে তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যেত। কিন্তু তোমরা সেই লোভ করনি। তাই দেবী সন্তুষ্ট রমেশ বাবু ব্যাখ্যা করলেন। তাহলে এখন কি হবে আমি জিজ্ঞেস করলাম। এখন তোমরা স্বাভাবিক জীবনে ফিরে যাও। কিন্তু তোমাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেটা চিরকাল থাকবে। তোমরা সবসময় একে অপরকে বুঝতে পারবে রমেশ বাবু বললেন। কয়েক মাস পর রাহুল আবার বাড়িতে ফিরে এলো। সেও বুঝতে পেরেছিল যে তার ভুল হয়েছে। তম্বি আমি দুঃখিত। আমি তোমাদের ভুল বুঝেছিলাম রাহুল ক্ষমা চাইল। কোনো ব্যাপার না আমি বললাম। আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি আর অর্জুনের মধ্যে এখনও সেই বিশেষ বন্ধন আছে। আমরা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছি। এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে মা আর ছেলের ভালোবাসা সবচেয়ে পবিত্র। এই ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো স্বার্থ নেই। শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা। আজও মাঝে মাঝে আমি সেই গুহার কথা ভাবি। সেই রহস্যময় নারী, সেই আলো, সেই অমিতের পানি। হয়তো এসব কিছুই ছিল একটা স্বপ্ন। কিন্তু যা কিছুই হোক না কেন এই ঘটনা আমার আর অর্জুনের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা এখন জানি যে মা আর ছেলের ভালোবাসা কতটা গভীর হতে পারে। এই ভালোবাসা সীমাহীন, শর্তহীন। আর সবচেয়ে বড় কথা হল আমরা জানি যে এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা যা দেখি, যা বুঝি তা সবকিছু নয়। এই পৃথিবীতে অনেক অদৃশ্য শক্তি কাজ করে। আমার এই গল্প শেষ হল। এটা শুধু একটা গল্প নয়, এটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। যারা এই গল্প শুনলেন তারা হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু আমি জানি এটা সত্যি। আর যারা মাছেলের ভালোবাসা নিয়ে সন্দেহ করেন তাদের বলি, এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। এই ভালোবাসায় কোনো কলুষতা নেই। এটা একটা আত্মিক বন্ধন যা মৃত্যুর পরেও টিকে থাকে। আমার গল্প এখানেই শেষ। ধন্যবাদ। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন।
প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে।
একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই তিনটা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও ৫ বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন ৯ বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? ঊনবিংশ অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। বিংশ অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে।
একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা, একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর!
এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়।
অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গ। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা।
সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল।
ধন্যবাদ ভাই মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল।
জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে গি। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে গি। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায় নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব।
তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি। একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল।
আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং।
সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ১৩ অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। ১৪ অধ্যায় সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব